বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে চলেছেন বিএনপির ডাকসাইটে নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও তিনি বিএনপির সব পদ থেকে, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, তার মানে তিনি আর বিএনপির কেউ নন। খাতা কলমে ২৩তম রাষ্ট্রপতি তিনি যখন হতে চলেছেন, ২০ তারিখে তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন বলেই নিশ্চিত করা যায়। এরপরে শপথ গ্রহণের মাধ্যমে তিনি নতুন রাষ্ট্রপতির দায়িত্ব ভার গ্রহণ করবেন। সেই আলোচনা যখন চলছে তখন মির্জা ফখরুল ইসলামের একটু ব্যাকগ্রাউন্ডে আমরা যেতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের মানুষের কিংবা আমরা যারা সাংস্কৃতিক কর্মী তাদের জন্য একটা ভালো খবর, একটা স্বস্তির খবর হতে পারে যে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন যিনি, তিনি একজন সাংস্কৃতিক কর্মী, থিয়েটার যোদ্ধা এবং মঞ্চে অভিনয় করেছেন বহু। এমনকি বাংলাদেশের জনপ্রিয় দুই নায়ক রহমান এবং ওই সিরাজউদ্দৌলা খ্যাত আনোয়ার হোসেন, এই দুজনের সঙ্গে পর্যন্ত অভিনয় করেছেন। সেটা কি সিনেমায় নাকি মঞ্চে? চলুন মির্জা ফখরুলের সাংস্কৃতিক চেহারাটা একটু দেখি এবং দেখার মাধ্যমে আমরা নতুন আশা জাগাতে পারি কিনা, যারা সাংস্কৃতিক কর্মী, বাংলাদেশের যারা সাংস্কৃতিক কর্মী, তারা নতুন কোনো স্বপ্ন দেখতে পারি কিনা এই নতুন রাষ্ট্রপতিকে কেন্দ্র করে, যে তার প্রভাব সরকারে পড়বে এবং সংস্কৃতি খাত, বাংলাদেশের সংস্কৃতি খাত সব থেকে বেশি গুরুত্ব পাবে। সেরকম কোনো ঘটনা ঘটবে কিনা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে চলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা জাস্ট এখন একটা প্রক্রিয়াগত ফর্মালিটিস, আর কিছুই নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি জীবিত থাকেন তাহলে তিনি ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ২০ তারিখে নির্বাচিত হচ্ছেন এবং তারপরে শপথ নিচ্ছেন। তার যে বেড়ে ওঠা, তিনি একজন একাধারে শিক্ষক, একজন সংস্কৃতি কর্মী। রাজনীতির মাঠে তিনি এমনি আসেননি, তার বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। তিনি তার এলাকায় ঠাকুরগাঁয়ে থিয়েটার চর্চা করতেন এবং ঠাকুরগাঁয়ের থিয়েটার চর্চা দিয়েই তিনি সংস্কৃতি চর্চার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। যে কথা বলছিলাম যে আনোয়ার হোসেন, রহমানের মতো বাংলাদেশের দুই কিংবদন্তির সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতাও তার রয়েছে। তার মানে তাকে একজন দক্ষ অভিনেতাও আমরা ভাবতে পারি। যদিও রাজনীতিতে জড়িত হওয়ার পরে সাংস্কৃতিক কর্মী এই পরিচয়টা আড়ালে চলে গিয়েছিল। চলুন একটু পরিচয়টা জানি। তারপরে যে আশাবাদের কথা বলছি, যে আশাবাদ সব থেকে বেশি ছিল আওয়ামী লীগ সরকারের ওপরে, আওয়ামী লীগ সরকার সেই আশাবাদ পূরণ না করে বরং সাম্প্রদায়িক শক্তির পেছনে অনেক বেশি বাজেট বরাদ্দ করেছিল। সেখান থেকে নতুন কোনো ঘটনা বিএনপি সরকারের আমলে ঘটবে কিনা রাষ্ট্রপতির পরামর্শক্রমে সেগুলো আলোচনা করব। একটা নিউজ দেখুন, সেখানে বলা হচ্ছে যে নায়ক রহমান আনোয়ার হোসেনদের সঙ্গে অভিনয় করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মানে তার ক্যারিয়ারে অনেক গর্বের ইতিহাস রয়েছে। এবং সম্প্রতি এই শেখ হাসিনা সরকার পতনের পরে তার এলাকায় ইত্যাদির একটি পর্ব যেটা ধারণ করা হয়েছিল, সেখানে হানিফ সংকেত মির্জা ফখরুলের সাক্ষাৎকার প্রচার করেছিলেন সেই পর্বে, এবং সেখানে তার যে সাংস্কৃতিক চর্চার জীবন সেটা নিয়ে অনেক কথা বলেছেন। এই ঘটনার যেটা বলছি, তার ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনের অজানা অধ্যায়ে একটু যাই। রাজনীতির মাঠে অনেকেই তাকে চেনেন, কিন্তু মঞ্চের অভিনেতা মির্জা ফখরুলকে কতজন চেনেন? একসময় ঠাকুরগাঁয়ের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন তিনি। শুধু নাটক দেখতেন না, নাটকে অভিনয় করতেন, নির্দেশনাও দিতেন, অর্থাৎ থিয়েটারে তিনি পরিচালকও ছিলেন। এমনকি ক্রীড়াঙ্গনেও ছিল তার সরব উপস্থিতি। প্রায়ই তিনি নানা অনুষ্ঠানে তার অভিনয় জীবনের গল্প বলেছেন, সম্প্রতি ইত্যাদিতেও সেই গল্প বলেছেন। মির্জা ফখরুলের সেই রাজনীতির কঠিন বাস্তবতার বদলে মঞ্চ, অভিনয়, সংস্কৃতি, খেলাধুলা, এই ব্যাপারগুলোই ইত্যাদির সাক্ষাৎকারে উঠে এসেছিল। ছাত্রজীবনেই নাটকের সঙ্গে তিনি সম্পৃক্ত হয়েছিলেন। ঠাকুরগাঁয়ে নাট্যচর্চার দীর্ঘ ঐতিহ্যের কথা রয়েছে, ঐতিহ্যের ইতিহাস রয়েছে, এবং মির্জা ফখরুল নিজেই জানিয়েছিলেন ছাত্রজীবন থেকেই তিনি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। তার নাট্যজীবনের হাতেখড়ি হয়েছিল ফণীভূষণ পালিতের কাছে।
ঠাকুরগাঁয়ের প্রাচীন নাট্যচর্চার ইতিহাসও রয়েছে, যেটা রাজা অষ্টম এডওয়ার্ডের অভিষেক উপলক্ষে নাট্য সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় ঠাকুরগাঁয়ে নাট্যচর্চার বিকাশ ঘটেছিল। মির্জা ফখরুল বলেছিলেন, ছাত্রজীবন থেকে ঠাকুরগাঁয়ের নাটকের সঙ্গে আমি জড়িত। এই ফণী পালিতের আমার হাতে খড়ি, অর্থাৎ তার হাত ধরেই এই থিয়েটার চর্চায় তিনি এসেছিলেন। শুধু অভিনয় নয়, নাট্য নির্দেশনাও তিনি দিয়েছেন। মঞ্চে অভিনেতা হিসেবে যেমন দাঁড়িয়েছেন, তেমনি পরিচালনার ব্যাপারটাও সামলেছেন দক্ষ হাতে। রহমান এবং আনোয়ার হোসেনের সঙ্গে মঞ্চে করেছেন অভিনয়, চলচ্চিত্রে না, মঞ্চে করেছেন অভিনয়। মির্জা ফখরুলের জীবনের অন্যতম চমকপ্রদ অধ্যায়ের মধ্যে একটি বাংলা চলচ্চিত্রের এই দুই মহানায়ক রহমান তার আপন মামাতো ভাই। রহমান যেহেতু আত্মীয়, সেই সুবাদে রহমান এবং আনোয়ার হোসেনের সঙ্গে তিনি অভিনয় করেন। বিষয়টি তার কাছে নিছক ঘটনা নয়, বরং সৌভাগ্যের স্মৃতি। তিনি এমনটা জানিয়েছেন, তাদের সঙ্গে অভিনয় করার পাশাপাশি নাটক পরিচালনার সুযোগও তিনি পেয়েছিলেন। রাজনীতির মঞ্চে ওঠার বহু আগেই বাস্তব মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা তার রয়েছে। চরিত্রে ঢুকে যাওয়া, সংলাপ বলা, দর্শকের সামনে নিজেকে উপস্থাপন করা, এই প্র্যাকটিসটা তিনি থিয়েটারের মাটিতেই করেছেন, যে প্র্যাকটিসটা পরবর্তীতে রাজনীতিতে তার অনেক বেশি কাজে লেগেছে। শিক্ষকতা করেছেন, সংস্কৃতি চর্চা করেছেন, রাজনীতি করেছেন, এবং তার কাছে শিক্ষকতা, সংস্কৃতি, রাজনীতি তিন অভিজ্ঞতার মধ্যে সংস্কৃতি সবথেকে বেশি উপভোগ্য। তিনি এখনও সেই সংস্কৃতি চর্চাটাকেই বেশি প্রাধান্য দেন এবং সেটাকেই তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মনে করেন। এখানেই আমাদের ছোট্ট আলোচনার মূল প্রেক্ষাপট, যাকে আমরা নতুন রাষ্ট্রপতি হিসেবে পেতে চলেছি, সেই নতুন রাষ্ট্রপতি আপাদমস্তক একজন সাংস্কৃতিক কর্মী, এবং তিনি তার অনেক পরিচয়ের মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দেন এই সাংস্কৃতিক কর্মী পরিচয়টায়। তিনি নিজে কবিতা আবৃত্তি করেন খুবই ভালো। এই সাংস্কৃতিক কর্মী পরিচয়টা তিনি যখন প্রাধান্য দেন, তখন আমরা কি আশা করতে পারি যে তিনি বর্তমান সরকারকে প্রভাবিত করবেন, বাংলাদেশের সংস্কৃতি চর্চার বিকাশ সাধনে বড় বড় পদক্ষেপ যেন নেওয়া হয়? আমরা কি আশা করতে পারি যে বিএনপি সরকার একটা দারুণ চমক দেখাবে, যে চমকটা আওয়ামী লীগের কাছ থেকে অনেকে আমরা প্রত্যাশা করেছিলাম, তারা দিতে ব্যর্থ হয়েছে? সেই চমকটা বিএনপি সরকারকে দিয়ে মির্জা ফখরুল দেওয়াবেন, যে বাংলাদেশের 500টা উপজেলায় 500টা মডেল শিল্পকলা একাডেমি তৈরি করবে বিএনপি? সেটা কি আমরা প্রত্যাশা করতে পারি? আমরা কি প্রত্যাশা করতে পারি যে বাংলাদেশের মঞ্চ, হারিয়ে যাওয়া লোককথা, পালা গান, যাত্রাপালা, মাদার গান, পটের গান, জারি গান, সারি গান, যেগুলো হারিয়ে গেছে, সেগুলো রক্ষণাবেক্ষণে বিএনপি যত্নবান হবে? আমরা কি প্রত্যাশা করতে পারি যে শিল্পকলা একাডেমি যেটা তৈরি হয়েছে, সেটা বড়লোকের আনাগোনার জায়গা হবে না, সেটা সত্যিকার অর্থেই শিল্পচর্চার উন্মুক্ত একটা জায়গা হবে? আমরা কি প্রত্যাশা করতে পারি ঢাকা শহরে বিভিন্ন জোনে সরকারি উদ্যোগে একটি করে থিয়েটার তৈরি করা হবে, যেখানে নাটক মঞ্চায়ন করা হবে, এবং সারা দেশে নাটকের দলগুলো যারা তাদের নাট্যচর্চা বন্ধ করে দিয়েছে, বাস্তবতার নিরিখে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে, আবার থিয়েটার চর্চায় সবাই মশগুল হবে? সমাজটা যেভাবে অন্ধকারে চলে গেছে, আগামী প্রজন্ম যেভাবে মোবাইল গেমস, জুয়া, তারপরে হচ্ছে যে নানা ধরনের নেশায় আসক্ত হয়ে পড়ছে, তাদেরকে সংস্কৃতি চর্চায় নিয়ে আসবে বিএনপি সরকার মির্জা ফখরুলের দ্বারা প্রভাবিত হয়ে, উৎসাহিত হয়ে। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের সংস্কৃতি খাতের বাজেটকে সব থেকে গুরুত্বহীন যেটা ভাবা হয়, এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করা, এবং সত্যিই তো পক্ষের শক্তি আওয়ামী লীগ সরকার, যাদের কাছ থেকে সব থেকে বেশি আমাদের প্রত্যাশা ছিল যে প্রতি বছর সংস্কৃতি ক্ষেত্রে বাজেট বাড়বে, সেই বাজেট বাড়ার পরিবর্তে যে বাজেট কমেছে প্রতি বছর, এবং তারা যে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কথা বলে, সেই সাম্প্রদায়িক শক্তি যেন মাথাচাড়া দিতে পারে, সেই সাম্প্রদায়িক কাজে তারা প্রতিনিয়ত বাজেট বাড়িয়েছে, অনুদান বাড়িয়েছে, রেলের 40 একর জমি দিয়েছে। এই ব্যাপারগুলো যেগুলো ঘটেছে, সেই ব্যাপারগুলো ঘটবে না। এবার বিএনপি সরকারের 5 বছরে 5টা বাজেটে আমরা প্রতিবার, একটা বাজেট তো হয়ে গেছে, প্রতিবার আমরা অন্তত আরও 4টা বাজেটে 4 বার অন্তত এটা দেখব যে সংস্কৃতি খাতে বাজেট বাড়ছে, শিক্ষা খাতের মতোই সংস্কৃতি খাতটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সেরকমটা কি আমরা প্রত্যাশা করতে পারি? নাকি যে গর্বের আলোচনাটা করছি, একজন সংস্কৃতি কর্মী রাষ্ট্রপতিকে আমরা পাচ্ছি, সেটা আদতে রাজনীতির মানে কি বলবো যে মানে ভোটের রাজনীতির ঠুনকো খেলার জাতাকলে পিষ্ট হয়ে সংস্কৃতিটা অবহেলিতই থেকে যাবে? একজন রাষ্ট্রপতি সংস্কৃতি কর্মী এই ব্যাপারটা সরকারকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। কোনটা সত্য হবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।